ফেসবুকের মধ্যে একটা পোস্ট করেছিলাম। একটা মেয়ে মানে একটা অচেনা মেয়ে হা রিয়েক্ট দিল, হ্যাঁ, আমার পোস্টার মধ্যে হা রিয়েক্ট দেওয়ার পর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল। এরপরে দেখলাম যে মেসেজ রিকোয়েস্টের মধ্যে মেসেজও পাঠিয়েছে, হ্যাঁ। তারপরে মেসেজ রিকোয়েস্টের মধ্যে গেলাম, গিয়ে দেখলাম সে লিখছে কেমন আছেন, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা কি অ্যাকসেপ্ট করা যাবে, রিকোয়েস্ট করতেছি। আমি নিজেই অবাক, কী রে ভাই, আমাকে আমাকে মেয়ে মেসেজ দিছে। কোনোদিন আমার কোনো মেয়েই SMS করলো না, আর আজকে একটা মেয়ে তাও আবার এইভাবে রিকোয়েস্ট করতেছে। কি যে বলি, মানে একদম কলজার মধ্যে আঘাত লাগছে জানেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করতেছি, সমস্যা নেই। মানে একটু ভাব নিয়ে বললাম আর কি। এরপরে অ্যাকসেপ্ট করলাম। তারপরে বললাম যে আপনি আমাকে কেন মেসেজ দিছেন, মানে আপনি কি আমাকে চিনেন? তখন সে বললো যে না, আমি আপনাকে চিনি না, আপনার বাসা কোথায়? এরপর আমি বললাম যে আমার বাসা নওগাঁ, আপনার বাসা কোথায়? তখন সে বললো আমার বাসা ঢাকা মিরপুর। এরপর আমি বললাম যে আপনারা কি ওখানে স্থানীয় থাকেন? তখন বললো যে না, স্থানীয় না, ঢাকায় আছি, আমাদের গ্রামের বাসা হচ্ছে বরিশাল। এরপর আমি বললাম যে আচ্ছা আপনার নাম কি? তারপরে সে বললো আমার নাম ইতি। এরপর আমি বললাম যে আচ্ছা, আমি রাহুল, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে আছি, আপনি? তখন সে বললো ও, আপনি আমার 1 বছরের সিনিয়র, আমি ফার্স্ট ইয়ারে। তারপরে বেশ ভালো একটা বন্ধুত্ব হলো আমাদের, মানে প্রায় সব সময় কথা হতো, হ্যাঁ। এরপরে দেখতাম যে সে যখনই অনলাইনে আসতো শুধু আমার সঙ্গেই কথা বলতো। আর অনলাইনে তো মানে অনলাইনের বাইরে তো থাকেই না, মানে যতক্ষণই থাকে শুধু আমার সাথেই কথা বলে। আমি এটা ফলো করছিলাম, ঠিক আছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় কি জানেন, তার কাছে আমি তার ফটো চেয়েছিলাম কিন্তু সে দেয়নি। মানে সে আমার সঙ্গে কখনো ভিডিও কলও দেয়নি, এবং কি তাকে আমি কখনো দেখিও নি। তো এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এরপরে আমি তাকে রিকোয়েস্ট করলাম যে চলুন আমরা একদিন মিট করি। তখন সে বললো যে না, আমি দেখা করতে পারবো না, মানে আমার সামনে এক্সাম আছে, মানে আমি একটু ব্যস্ত থাকি, তো আমি দেখা করতে পারবো না। মানে সে নানান অজুহাত দিতে শুরু করলো, ঠিক আছে। আমি বললাম যে আমরা তো ফ্রেন্ড, তাই না, মানে একবার কি দেখা করা যায় না? তখন সে বললো, মানে অনেক কাহিনীর পরে সে রাজি হলো। এরপরে চলে গেলাম ঢাকা মিরপুরে দেখা করার জন্য। মানুষটাকে আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন ফটো, মানে এত ফটো চাইছি বাট ফটো দেয়নি। আজকে ফার্স্ট টাইম সেই মানুষটাকে সামনাসামনি দেখবো। অনলাইনে পরিচয়, অনলাইনে ফ্রেন্ডশিপ, মানে মনে মনে একটা মানে কেমন যেন একটা ফিল হচ্ছে, মানে খুব আনন্দ লাগতেছে আর কি, হ্যাঁ। সো আমাকে একটা রেস্টুরেন্টের ঠিকানা দিল, হ্যাঁ। তারপর আমি সেই রেস্টুরেন্টে গেলাম ঢাকা মিরপুরে। সেই রেস্টুরেন্টে বসলাম। আধা ঘন্টা পর একটা মেয়ে আসলো, বোরকা পরা একটা মেয়ে, চোখ দুটো জাস্ট দেখা যাচ্ছিল। প্রথমে ভাবছিলাম হয়তো বা ইনি না, সে হয়তো বা বোরকা পরবে না, মানে এরকম হয়তো বা হইতে পারে। তার কথাবার্তা দেখে মনে হয় যে মানে সে আর কি একটু মানে টাউনের মেয়েরা যেরকম করে ঘোরাফেরা করে না, থ্রি পিস পরে, ওই রকম হয়তো বা হবে, আমি এটা ধারণা করছিলাম, হ্যাঁ। কখনো তো জিজ্ঞেস করিনি। সো তারপরে আমি ফোন টিপতে লাগলাম, হ্যাঁ। এরপরে কিছুক্ষণ পরে দেখলাম যে সেই বোরকাওয়ালা মেয়েটা আমার সামনে আসলো। আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে বললো, আপনি আমাকে দেখলেন, দেখেও না দেখার ভান করে আছেন কেন? মানে আমি যে আপনার সঙ্গে দেখা করতে আসলাম, আপনার কি কোনো মাথা ব্যথা নেই, হ্যাঁ? এরপর আমি বললাম যে ও আচ্ছা, আপনি, মানে আমি ভেবেছিলাম যে আপনি, বাট তারপরে ভাবলাম যে না, আপনি হয়তো মানে একটু মানে বেশি স্মার্ট আর কি। তখন সে বললো যে চুপ। এরপরে সে ওখানে বসলো। তারপরে ওখানে বসে আমরা গল্প করা শুরু করলাম, হ্যাঁ। তো তার চোখ দুটো এতটা মায়াবী ছিল, মানে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। সো এরপর আমি বললাম যে কিছু খাবেন, কিছু অর্ডার দিই। সে মানে রাজি হচ্ছিল না, কিন্তু আমি মানে জোর করে অর্ডার দিছি যে আমি তাকে দেখবো, মানে আমার মনের মধ্যে খুব ইচ্ছা যে আমি তাকে দেখবো, হ্যাঁ। সো তারপরে খাবার দিল, 2টা মোগলাই দিল, ঠিক আছে, মানে মোগলাই ছোট ছোট পিস করে দিছে। তো দেখলাম যে সে যখন মোগলাইটা খাচ্ছে তখন শুধু ওই যে বোরকার ওই যে উপরের ঝাপটা তুলে শুধু মুখে ঢোকাচ্ছে, কিন্তু মুখ বাইর করতেছে না। কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি তাকে দেখবোই, হ্যাঁ। তো আমি মানে 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 পাচ্ছিলাম না এটা চেপে রাখতে। আমি বললাম যে আচ্ছা, আপনি যদি মনে কিছু না নেন, আমি এত ফটো চাইলাম, আপনি দিলেন না, আমি কি আপনাকে সামনাসামনি একবার দেখতে পারি? তখন সে রাজি হচ্ছিল না। এরপরে হোটেলের ভিতরে যেখানে হাত ধোয়ার জায়গাটা, হ্যাঁ, সেখানে যখন গেলাম তখন সে আর কি মুখটা তুললো। তো আমি তাকে দেখে প্রায় 2 মিনিটের মতো অবাক হয়েছিলাম, এত সুন্দর একটা মেয়ে। তো তারপরে সে চোখ দিয়ে ইশারা করলো। এরপরে আমি মানে ধ্যান থেকে ফিরছি আর কি, আমি তার দিকে তাকিয়েই ছিলাম। এরপরে আমি মানে কোনো কথা বলিনি ওখানে। তারপর আবার টেবিলে গিয়ে বসলাম, দুজনই চুপচাপ বসে আছি। মানে আমি বললাম যে আসলে আপনি মানে এতটা সুন্দর, মানে যেটা বলে বোঝাতে পারবো না। তখন সে বললো ওরে আল্লাহ, আমি সুন্দর? আমি আবার ভাবলাম যে আপনি আমাকে দেখে হয়তো আর কথা বলবেন কি না, সেজন্য চুপ করে আছেন। আমি বললাম আরে না না, তেমন কিছু না। এরপরে প্রায় 1 ঘন্টার মতো সময় দিলাম। তারপর আমরা দুজনই চলে গেলাম। তবে দুজনের মধ্যে না মানে একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তারপর বেশ কিছুদিন যেতেই আমি তার সঙ্গে আবার দেখা করলাম। দেখা করে আমি সরাসরি তাকে বললাম যে দেখো, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আমার প্রত্যেকটা মুহূর্তে শুধু তুমি, মানে আমার চিন্তা ভাবনা সব জায়গায় শুধু তুমি।
মানে আমার জীবনের একটা অঙ্গ হয়ে গেছো তুমি। আমি 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 আসলেই তোমাকে ভালোবাসি। এরপরে সে চুপচাপ রইলো। তারপরে বললো যে এই কথাটা বলতে এতদিন সময় নিলেন। আমি আরো ভাবছিলাম যে কবে বলবে, আর আপনি তো বলতেছেনই না, এতদিন পর বললেন। আমি পুরো তখন অবাক হয়ে গেলাম। সেও আমাকে ভালোবাসে বাট প্রকাশ করে না, মানে সেও আমাকে পছন্দ করে। আমি কি গাধা? তো তারপরে আমি তাকে সেই প্রথম জড়িয়ে ধরেছিলাম, আর সে আমার হাতে হাত রেখে কথা দিয়েছিল যে আমায় ছেড়ে কোনোদিনও চলে যাবে না। তারপর আমাদের রিলেশন প্রায় কন্টিনিউ বেশ কিছুদিন চলে গেল। বেশ কিছুদিন যাওয়ার পর না, মানে দেখতে পেলাম তার ব্যবহারের মধ্যে একটু একটু পরিবর্তন আসছে। হ্যাঁ, তারপর দুইটা অচেনা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। আমি কেন যেন অ্যাকসেপ্ট করে নিলাম। হ্যাঁ, তো তারপরে তারা মেসেজ দিল, দিয়ে তার সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করলো। এরপর আমি বললাম যে হ্যাঁ, সে আমার গার্লফ্রেন্ড, আমি তাকে ভালোবাসি এবং আমরা সামনে বিয়েও করব। তারপরে সেই আইডি মানে কোনো নাম নাই, মানে কোনো নির্দিষ্ট পরিমাণ কোনো নাম নাই। এরপর মানে কোনো ছেলে মেয়ের কোনো পিকও নাই, ঠিক আছে। সো দেখলাম যে হাহার ইয়েক দিচ্ছে। হ্যাঁ, এরপরে দেওয়ার পর একটা ভিডিও পাঠিয়ে দিল আমাকে। সেই ভিডিওটা আমি মানে আমার ফোনে এমবি ছিল না। সো আমার কেন যেন মানে বিষয়টা খুব ভাবাচ্ছিল। তারপরে আমি তাড়াতাড়ি ফোনের মধ্যে এমবি তুললাম। এমবি তুলে আমি ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে রইলাম। সে এমন একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে যেটা দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আসলে খুব ভয়াবহ অবস্থায় আমার সেই প্রিয় মানুষ, আর তার সঙ্গে আরেকটা ছেলে। দৃশ্যটা দেখে আমি চুপ হয়ে গেলাম। এরপর আমি তাকে ফোন করলাম, ফোন করে বললাম যে তুমি এটা কী করলে? তারপরে সে বললো যে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, দেখো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আমাকে নিয়ে সবাই ট্রোল করতেছে, আমি আসলে একটা ভুল করে ফেলছি। দেখো তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, সুইসাইড ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। সে আমাকে এইভাবে বললো, ঠিক আছে। এরপর আমি বললাম যে ভাইরাল করছে কে? তারপরে সে আমাকে অনেক কিছুই বললো, আর একটা ছেলের কথা বললো। সেই ছেলেটাকে ধরে আমি খুব মার মারছি রে ভাই, খুব মার মারছি। কিন্তু ভিডিওটা একদম ভাইরাল হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তাকে তো ভালোবাসি, তাকে কি আর ছেড়ে দেওয়া সম্ভব হবে বলেন? এরপরে আমি আমার বাসায় বললাম, বাসাতেও রাজি না। পুরো বিষয়টা নিয়ে একদম তোলপাড় হয়ে গেছে। মানে সে বাসা থেকে বের হলে সবাই হাসি ঠাট্টা করতেছিল তাকে নিয়ে। তারপরে আমি সবার সামনে বলেছিলাম যে আমি তাকে বিয়ে করব। কেউ রাজি হচ্ছিল না, কেউ রাজি না, কিন্তু তারপরেও আমি তাকে জোর করে বিয়ে করি। আমাদের প্রায় সংসার জীবনে 2 মাস কেটে গেল। 2 মাস যাওয়ার পর সে আমাকে মাঝে মাঝে বলতো যে আচ্ছা, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি আফসোস করবে? আমি বললাম আরে আফসোস করবো না মানে? তুমি আমার ওয়াইফ, তুমি কোথায় যাবে হারিয়ে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি এভাবে বলতাম। তখন সে বললো যে আচ্ছা ভালো, মানে এরকম করে কেমন যেন একটু টক্সিক কথাবার্তা বলা শুরু করলো। হ্যাঁ, এরপরে আমার বিয়ে হওয়ার 3-4 মাস পর হঠাৎ করে সে আমার বাসা থেকে উধাও। আমি একটু বাইরে কাজে গিয়েছিলাম, সেই কাজ থেকে আসার পর দেখলাম যে ইতি আর বাসায় নেই। ইতির নাম্বার বন্ধ। অনেক জায়গায় খোঁজ করলাম, তার বাসায় খোঁজ করলাম, কিন্তু তার দেখা পেলাম না। থানায় জানিয়েছি, সংবাদ পত্রিকার মধ্যেও তার ছবি সহ ছাপিয়ে দিয়েছি। তাকে এত খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। প্রায় 2-3 মাস পর পুলিশ আমাদের বাসায়। দেখলাম যে পুলিশরা চুপচাপ রয়েছে। এরপর আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। বললাম যে এটা কার চিঠি? আমাকে দিচ্ছেন কেন? কোনো খোঁজ পেলেন নাকি ওর? এরপরে আমি চিঠিটা নিয়ে পড়া শুরু করলাম। সেই চিঠির মধ্যে লেখা ছিল, রাহুল, আমায় ক্ষমা করে দিও। আমি আসলে অনেক বড় একটি পাপ করে ফেলছি। এটার জন্য সারা জীবন মানুষের কাছে তোমার কথা শুনতে হবে, শুধু আমার জন্য। দেখো, তোমার এই সারা জীবনে আমাকে নিয়ে মানুষ বাজে কথা বলুক, এটা আমি চাই না। আমি চাই তুমি ভালো একজনকে নিয়ে তোমার জীবন শুরু করো। আমি তো তোমাকে ভালোবাসি, আমি কখনো চাই না তোমার খারাপ হোক। আমি আসলেই অনেক বড় ভুল করে ফেলছি, আমায় ক্ষমা করে দিও। বিদায় নিচ্ছি। পুলিশ জানালো নদীর এক সাইডে একটা মৃতদেহ পাওয়া গিয়েছে, আর তার জামার মধ্যে প্লাস্টিক দিয়ে শক্ত করে বাঁধা ছিল এই চিঠিটা। শরীরটা পচে যাওয়ার মতো হয়ে গিয়েছিল, কিন্তু চিঠিটা দেখে স্পষ্ট বোঝা গিয়েছিল সে আমার ইতি। তুমি আমায় কেন ছেড়ে গেলে? আমি তো তোমার জন্য সব কিছু করেছিলাম, তাই না? তোমাকে যে যাই বলুক না কেন, আমি তো তোমার সাথে ছিলাম, তাই না? আমি কি কখনো তোমায় কোনো কিছু বলেছিলাম বলো? হয়তো একদিন রাগ করে অনেক আজে বাজে কথা বলে ফেলেছি, সেই জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিয়ে চলে যাবে? আমি তো সব কষ্ট সহ্য করে নিয়েছি, আমি তো সব কিছু মেনে নিয়েছি, তাই না? এরপরে আমি হারিয়ে ফেললাম আমার সেই ভালোবাসার মানুষকে। আজ কেটে গেল প্রায় বহু বছর। তার স্মৃতি বুকে আগলে রেখেই আমি বেঁচে আছি। আমার ভালোবাসা অমর হয়ে থাকবে। আমার ইতি মরেনি, আমার বুকের মধ্যেখানেই বেঁচে আছে। সো গাইস, বলুন গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।